ইজহান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বরাবরই সুন্দর, তার যে কোনো অবস্থাতেই। ইজহান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইজহান কুচি ঠিক করে দেয়। এই জন্যই মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না। ইজহান উঠে দাঁড়ালো, তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্মফুল। পদ্ম ম্লান হাসলো, ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? এক্সট্রা কিছুই দিবে না? পদ্ম এবার ভড়কে গেল। কি দেবে আর? তার কাছে কি আছেই বা? কি দেব আপনাকে? আমার কাছে তো কিছুই নেই। ইজহান ভুরু কুচকে তাকালো, সত্যি কি কিছু নেই? না, নেই। ইজহান পদ্মের চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ইজহানের দিকে। উনি কি করতে চাইছেন সেটাই বোঝা দায়। এভাবে তাকিয়ে থেকো না পদ্ম ফুল, প্রেমে পড়ে যাব। পদ্ম এবার সরাসরি তাকালো ইজহানের দিকে। ইজহান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে। হুম, আমার বইয়েই গেছে আপনার প্রেমে পড়তে। ইজহান পদ্মের হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ানোর জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইজহান এমন ভাবেই হাতটা ধরেছে, আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে শত বছর চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম। ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে আর ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইজহানের কথা। মানে? বুঝিনি আমি। এত বুঝতে হবে না। আচ্ছা, তাহলে ছেড়ে দিন। ইজহান যেন পদ্মের কথাটা শুনল না, পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইজহান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গালটা স্পর্শ করলো। হুম, ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল যেন। এ কি পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে, নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন। কিছুই বলার নেই। তার কাছে আপাতত কোনো কথাই নেই। নীরব দর্শক আপাতত সে। পদ্ম একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ইজহানের দিকে। কি? আগে বলো, তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম। আজও পারমিশন নিচ্ছি, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দেই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এটুকু বলেই ইজহান থেমে গেল। ইজহানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছে না। কিসের অনুমতি চাইছেন আপনি? আগে বলো, আমি পারমিশন দিচ্ছি, তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন? তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। আচ্ছা, অনুমতি দিলাম, এবার বলুন। ইজহান খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই পদ্ম। তুমি পারমিশন দিয়েছো, তাই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? পদ্ম আঁতকে উঠল ইজহানের কথায়। এমনটা হবে ভাবেনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ইজহান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে রইল। কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না। এমন ভাবে ধোকা খাবে কখনো ভাবেনি। আর পূর্ণতা শব্দ মনে পড়তেই কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি জানান দেয়। হুম, কথা বলবো না আপনার সাথে। ইজহান পদ্মের হাত ধরে টেনে নিয়ে একেবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছুই বলতে পারছো না। আচ্ছা, বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বইয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না, চলো। ইজহান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মিণীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইজহানের দিকে। আজ আর বাধা দিবে না। ইজহানের যা মন চাই করুক। পদ্ম শুধু অপলক ভাবে তাকিয়ে দেখছে। ইজহান পদ্মকে বেডে শুইয়ে দিল। ইজহান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়েটিকে, সে যাকে বিয়ে করেছিল কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতেই নারাজ ছিল, এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়ে নিবে। সেই অনুভূতিটা ঠিক কিরকম হবে? ইজহানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়ে চড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে। না, ইজহান সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে,
অসম্ভব সুন্দর লাগছে তার পদ্ম ফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় ঘায়েল হবে সে? চোখ ধাঁধানো সুন্দরী পদ্ম ফুল, পদ্ম যেন পদ্ম ফুলের মতোই সুন্দর স্নিগ্ধ। ইঝান পদ্মের ঘাড়ে মুখ ডুবালো। পদ্ম চোখটা বন্ধ করে আসে, হাতটা এমনিতেই ইঝানের মাথায় চলে গেল। ইঝানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করেই ইঝানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়া দাড়ি একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইঝানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের সব ঘোলাটে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইঝান মাথা তুলে পদ্মকে দেখে নিল, পদ্মের চোখটা মুছে দিল। তারপর পদ্মের ওষ্ঠ ইঝানের ওষ্ঠে মিলিয়ে দিল। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইঝান এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করেছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। অতঃপর পূর্ণতা। সকাল 9টা। ইঝান চোখ খুলে পদ্মকে দেখছে। ইঝানের বক্ষে পাখির ছানার মতো করে লেপ্টে আছে, গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথমে বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ইঝানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইঝানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। একদম এখন মিসেস ইঝান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙলো 10টার আরো পরে। ইঝান ইচ্ছে করেই জাগায়নি পদ্মকে। পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইঝানের দেওয়া ভালোবাসাগুলো দেখছে। কেমন বেহায়ার মতো করে তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তাও এই কাজ কিভাবে করতে পারলো? ইঝান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এই সব দেখছে। মুচকি মুচকি হাসছে সে। পদ্মকে দাঁড় করালো ইঝান, পেছন থেকে জড়িয়ে ধরলো। পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ইঝানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়? আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে, জানো তো পারো না, তাও এমন করছো। ছাড়ো না আমাকে। কেন ছাড়বো কেন? আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি। এই ইঝানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্মফুল। ইঝানের ভালোবাসা এত বেশি প্রখর যে এইসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না। এইসব চিন্তা ঝেড়ে ফেলো মাথা থেকে। পদ্ম বেকল হয়ে গেল যেন। সে কি বলেছে আর ইজহান কি বলছে। বোকা বোকা চাহনিতে ইজহানকে আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ইজহানকে এইভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্যটা সে দেখলো। পদ্ম ম্লান হাসলো। সেই হাসিটা ইজহান দেখলো না। সে তো পদ্মকে নিয়েই ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ইজহান তার গালটা এগিয়ে দিয়ে বলল, একটা চুমু খাও, তারপর যেতে পারবে। এর আগে তুমি যেতে পারবে না। মূলত আমিই তোমাকে যেতে দিব না। পদ্ম মুখটা কোঁচকালো। ইস, লজ্জা জিনিসটা কিছুই নেই আপনার। আমি আপনার মতো এসব পারি না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এইসব নিয়েই পড়ে থাকেন। ইঝান গলা ছেড়ে কাশলো। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর করে অপবাদ দিচ্ছে। কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। যাবে না। শুধু তো একটি চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো আর বলেনি। পদ্ম এমন নিম্ন উপাধি দিবে জানলে আরো বেশি করে বলতো। এটা আসলে ইজহানের সাথে মানায় না। শোনো পদ্মফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না। তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছো বিবিজান। যদি না বোঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব পদ্মফুল, তারপর বুঝতে পারবে। পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। কাল রাতের কথা মনে পড়তেই এক অজানা লজ্জা তাকে এসে ভর করলো। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠছে। কথাবার্তা ঠিক মতো বলছে না, আবার নতুন শব্দ বের করছে বিবিজান। মুহূর্তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে গেল। ইচ্ছে করছে ইজহানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না। না হলে ডাক্তার সাহেব আরো বেশি লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। ইজহান গা ছাড়া ভাব নিয়ে বলল, এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা থাক, বলবো না। কারণ হচ্ছে
আমার পাঠক পাঠিকারা লজ্জা পাবে। হুম, এখন ছেড়ে দিন না। পদ্ম, তোমাকে একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে। তুমি কি অনুভব করতে পারো ইজহান যে তোমার মনটা চুরি করেছে? সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে? ইজহানের যে হৃদয়ে পদ্মফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুধু ইজহানের কথা শুনছে, তার কিছুই বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয় তার কথায়, সে কি পদ্ম লজ্জা পায়? সে কি সেটা অনুভব করতে পারে না? পদ্ম এক ধ্যানে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ইজহানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতেই পদ্ম হড়হড় করে সরে গেল। সাথে সাথেই পদ্ম ইজহানকে গভীরভাবে জড়িয়ে ধরল। আগে পারমিশন নিয়েছি, এখন আর সেটাও নিব না। সো, সহ্য করে থাকতে হবে তোমায় পদ্মফুল। ভাবি, তোমার শরীরে এসব কিসের দাগ? ইজনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইজহানের জন্য তাকে এইসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তুলে ইজনিয়ার দিকে তাকালো। ইজনিয়া দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একেবারে শাশুড়ির সামনে। মুনিরা শেখও পদ্মকে দেখল, তিনিও মিটিমিটি হাসছে। কি এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। পদ্ম কি করবে বুঝছে না। আজ ইজহানকে বলতে হবে, এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা পদ্মের প্রতি যে এখন সবার সামনে বেঘরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটালে যাচ্ছি। ইজহান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ইজহান পদ্মের দিকে তাকালো। পদ্ম রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ইজহান এটার মানে বুঝল না। আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখটা ফিরিয়ে নিয়েছে? তবে ইজহান কিছুই বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ইজহান মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্মকে কিছুই বলল না যাওয়ার সময়। এই জন্য সে শুকরিয়া আদায় করেছে, কারণ না হলে ইজনি আপু সবার সামনে তাকে লজ্জা দিবে। পদ্ম যতই রাগ করুক, তবু ইজহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে সে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুজনে মিলে একেবারে রান্নাঘরকে গল্প ঘর বানিয়ে দিল। এখন আর পদ্মের কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়ার কিছুই কাজ করছে না। মুনিরা শেখ যে তার শাশুড়ি, সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায়। একদম তার মায়ের মতো করে আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে, গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে বসে নিজে নিজেই হাসছে। কাল রাতে কি না কি হলো, স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ইজহানের বেহায়া রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নামই নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে, তাহলে নিশ্চিত বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে। একসময় তার হাসিটাও বন্ধ হয়ে গেল। বিকাল 4টা। পদ্মের আর মন চাচ্ছে না রুমে একা একা থাকতে। সেই যে খেয়ে এসেছে, শুয়েছিল, এখনো শুয়েই আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো। এইসব করতে করতে 4টা বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ইজনিয়ার রুমে গেল। ইজনিয়ার পায়ের ওপরে পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজায় টোকা দিল। ইজনিয়া ঠিকঠাক হয়ে বসেছে, গলা উঁচু করে বলল, ভেতরে আসতে। পদ্ম গুটিসুটি পায়ে ভেতরে ঢুকলো। ও ভাবি, তুমি এসেছো? আমি আরো ভাবলাম কে না কে এসেছে। জি আপু, একা একা ভালো লাগছিল না, তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো? না হলে চলো, চলে যাব। ইজনিয়ার সাথে সাথেই উত্তর দিল, আরে না না, বসো, আমারও একা একা ভালো লাগছিল না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো, বেশ ভালোই হয়েছে। এখন একটু বসে বসে গল্প করতে পারো। পদ্ম হাসলো। ইজনি আবারও বলল, তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো, তাই না ভাবি? পদ্ম লজ্জা পেল, মুখে কিছুই বলল না। তুমি না বললেও আমি বুঝি। কাল কি ভাইয়া খুব আদর করেছিল? ইজনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এইদিকে পদ্ম তবদা খেয়ে বসে আছে। এসেছিল গল্প করতে, এখন দেখি লজ্জা দিচ্ছে। এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এইসব কথা শুনে আমার কানটা গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ইজনিয়া পদ্মের চিবুক ধরে বলল, ওরে আমার ভাইয়ের লজ্জাবতী সকিনা,
পদ্ম মাথাটা নিচু করে রইল। ইজনিয়া আর এইসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখ যে পরিমাণে ব্রাশ হয়েছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। পদ্ম আর ইজনিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতোই বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ইজনিয়া হলো তো কোনোটা কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুর বাড়ি কিনা, কারণ এই শ্বশুর বাড়ি নিয়ে অনেক বাজে ধারণা ছিল তার মনে। তার ফুফাতো বোনকে তার শ্বশুর বাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত, শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সেই থেকেই পদ্ম বিয়ে আর শ্বশুর বাড়ি এই দুটো জিনিসকে ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পুরোই পাল্টে গিয়েছে। তারা অমায়িক মনের মানুষ। সে কখন মনিরা শেখকে পদ্মকে বললেন ইজহান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি, বসে বসে এখনো কথা বলছে। ইজহান তার মায়ের থেকে শুনেছিল পদ্ম ইজনিয়ার রুমে। পদ্ম জানে ইজহান এসেছে, তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিছুই নেই। ইজহান একা বসে দুঃখ প্রকাশ করছে, তার কপালে জুসড়েছে একটা। পদ্ম রুমে আসো। ব্যাস, পদ্মের কথা বন্ধ হয়ে গেল। পেছন ফিরে দেখে ইজহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর ইজনিয়া, সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠল ইজহানের ধমকে। ইজনিয়া ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইজহানের কাছে গেল। ইজহান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটির ওপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলেই সব রাগ চলে যায়। শোনো পদ্ম, এত রাগ করা ভালো নয়, আর স্বামীর সাথে রাগ করা তো আরো ভালো নয়। গুনাহ হয়, বুঝেছো? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথা থেকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কোনো রাগ দেখাচ্ছ কেন তুমি আমাকে? একটুও দাম দাও না তুমি আমাকে। ইজহান পদ্মকে শুইয়ে দিল, তারপর পদ্মের বক্ষে মাথা রাখলো। ইজহানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করলো। আর পদ্ম যে অবাক হয়ে শুয়ে আছে, কিছুই বলতে পারছে না। তখনই ইজহান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তির প্রয়োজন। আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম আর কিছুই বলতে পারলো না, চুপচাপ শুয়ে রইল। ইজহানকে আর কিছু বলতে মন চাইল না। কিভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তির প্রয়োজন। পদ্ম চুপচাপ ইজহানের চুলগুলোতে বিলি কেটে দিচ্ছে। সময় চলমান, জীবনে এমন একটা জিনিস ধরে রাখা যায় না। সময় যেটা হচ্ছে সেটা হবেই, সে তো নিজ গতিতে চলতেই থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্কও পরিবর্তন হয়। ঠিক তেমনই হচ্ছে ইজহান আর পদ্মের সম্পর্কের। আগের তুলনায় তাদের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। পদ্মকে ইজহান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ইজহান এখন থেকে হসপিটালে এখান থেকেই যাবে। পথটা কাছেই হয় তার জন্য। ইজহান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে। পদ্ম কাজ করছে একা একা। এখন আর একা থাকতে ভয় লাগে না, আরো ভালো লাগে। দুপুরে ইজহান বাসায় এসে লাঞ্চ করে। কোনোদিন ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ইজহান শুধু পদ্মকেই জ্বালাবে, এটা তার নিত্যদিনের কাজ। গোসল করে পদ্ম একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ইজহান আসবে। প্রতিদিন এক সময় আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হচ্ছে। পদ্ম অবাক করতে করতে 3:55 বেজে গেল। এখনো ইজহান আসছে না কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার বেলা, বিকেলের নাস্তা হয়ে যাবে। পদ্ম আবার দেরি সহ্য করলো না, না পেরে ইজহানকে কল করলো। অনেকক্ষণ যাবৎ রিং হচ্ছে, কিন্তু ইজহান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল। অবশেষে ইজহান কল করলো। ও পদ্মফুল, কল দিয়েছো? দেখিনি তো। পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এইটা বলছে? পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ইজহান বুঝেছে পদ্মের এই রাগের সমস্যা। কিছু দরকারি কাজ থাকতেই আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ইজহান নিজে নিজেই বলছে, আবার অবশ্য রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ইজহান সব কাজ শেষ করে বাসায় এসেছে, চেয়েও তাড়াতাড়ি করে আসতে পারেনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতেই পদ্ম দরজাটা খোলে। ইজহান চশমার আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল।
মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনো কি না খেয়ে আছে নাকি? ইজান নিজের শার্টটা চেঞ্জ করলো না, শুধু হাতাটা ধুয়ে পদ্মের সাথে খাবার নিল। হয়তো পদ্ম এখনো না খেয়েই দাঁড়িয়ে আছে, নিজের পাপকে মোচনের জন্য এই পদ্ধতি অবলম্বন করছে। ইজহান প্লেটের সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ আধা ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ করেই খাবার নিয়েছে, কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না। পদ্মের খুব রাগ হলো, সেগুলো চোখ বুজে হজম করে নিচ্ছে। খাও না পদ্মফুল, এত রাগ করার কি আছে? আমি বলেছি তো আমার কাজ ছিল, তাই আসতে পারিনি। পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। অর্থাৎ সে খাবে না? খাবো না আমি? অসুস্থ হলে আপনার কি? আপনার তো আর আমার প্রতি কোনো রকম ভালোবাসা নেই, তাহলে এমন কেন করছেন? আমি খাবো না, খাবো না। ইজহান মুখটা ছোট হয়ে এলো। খাবো না খাবো না কথাটা শতবার বলা হয়ে গিয়েছে, যেন ইজহান কানেই শুনতে পায়নি। ইজহানের মন চাচ্ছিল পদ্মকে টেনে একটা থাপ্পড় দিতে, কিন্তু সে এটা করেনি। পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দিবে মনে হয়। হুম, তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো তো? এমন নিষ্ঠুরতম কথাটা বলো না পদ্ম। আমি তো তোমাকে খুব ভালোবাসি আমার পদ্ম ফুল, খেয়ে নাও, এমন রাগ করতে নেই। পদ্ম চোখ রাঙালো ইজহানকে। ইজহান মোটেও ভয় পায়নি, উল্টো হাসি পেয়েছিল। দাঁতে দাঁত চেপে হাসিটা আটকে রাখলো। এভাবে চোখ রাঙিয়ে না পদ্ম, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভেঙালো। সব নাটক করছে, সে কি কিছু বোঝে না নাকি? হয়েছে, এবার সরুন এখান থেকে, আমার আর ভালো লাগছে না এসব। আচ্ছা শোনো তাহলে, মেধা প্রেগনেন্ট, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল, তাই আসতে পারিনি। এ পর্যন্ত কতবার সরি বলেছি পদ্ম, একবারও কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগনেন্ট, কথাটা শুনে পদ্মের চোখটা চিকচিক করছে খুশিতে। এখন তো তার নাচতে মন চাচ্ছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে, এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইজহানের হাত ধরল। সত্যি মেধা আপু প্রেগনেন্ট? ইজহান স্বাভাবিক কণ্ঠে বলল, জি ম্যাডাম। পদ্ম ইজহানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো, পরেক্ষণেই আবারও বলল, আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকেন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইজহান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইজহান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। এই পিচ্চি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইজহান পদ্ম মেধার বাসায় পৌঁছালো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইজহান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায় এমনিতেই অনেক মেহমান ছিল। অন্য সময় হলে রেখে আসতো পদ্মকে, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইজহান আদৌ শোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্মকে শুয়ে আছে। ঘুম আসছিল না, তাই ইজহানের দিকে ফিরে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে, আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধ হয়। কাজ করছি, তুমি ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এইটা কি করছেন? ইজহান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইজহানের থেকে ল্যাপটপটা নিয়ে আসলো। ইজহান গলা উঁচু করে বলল, আরে কি করছো, এটা দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ইজহানের গলা জড়িয়ে ধরলো। আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব, মেধা আপুর মতো আমাকেও একটা বাবু এনে দিন না। ইজহান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চায়? বাচ্চার থেকে বাচ্চা হবে? কোন ভূত মাথায় চেপে বসে আছে কি জানি। এখন এই আধ পাগলাটাকে সামলাবে কে? ইজহান বুঝেছে না, হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলেছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন প্যারা আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা কুঁচকে ফেলল। ইজহানের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ দিয়ে বলছি, আপনার কোনো সমস্যা? আমি বাচ্চা চাই, তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? হ্যাঁ,
ইজান হো হো করে হেসে উঠল। ইজানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে পদ্ম। পদ্মের মন মানল না ইজানের কথায়। মেধা আপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারা দিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। হুম, আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইজান ভাইয়া। ইজান চোখ কপালে উঠালো। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার শোকে পাগল হয়ে গেল, এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে আধ পাগল ভেবেছিল, এখন দেখি পুরাই পাগল একটা মেয়ে। পদ্মের ভাইয়া ডাকা ইজানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল। ইজান পদ্মের মুখটা চেপে ধরল, খুবই হালকাভাবে ধরেছে যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করাওনি, রাইট? পদ্ম মাথা নাড়ালো। অর্থাৎ ইজানের বলা কথাটা সত্যি। তাহলে আর কখনো ভাই ডাকবে না? এইসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখে এইসব না শুনি, না হলে আমি খুব খারাপ হয়ে যাব। পদ্ম ইজাহানের গালের দাড়িগুলোতে আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইজহান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত হলো। আর ভালো লাগছে না পদ্মের এইসব কথা শুনতে। নিজেই তো পাগল, এখন পাগল বানাতেও চাচ্ছে তাকে। ইজহান ধমক দিল পদ্মকে, সব সময় ফাজলামো করবে না। এখনো বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম। এখন আবার কিসের পাগলামো শুরু করেছো? এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্ক বোঝো তুমি? শুধু বললেই হয় না সবকিছু। সময় হলে ঠিকই বাচ্চা হবে। এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইজহানের কথায়। সুন্দর মতো করে বললেই তো হতো, এইভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটু ভালোবাসে না, ভালোবেসে দুটো কথা বলে না। আপনি আমাকে আজকে দুবার কাঁদিয়েছেন, আপনার কি মনে একটুও মায়া দয়া নেই? বদলোক, আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না জানি তো, সোজা সাপটা বলে দিন, আমি গ্রামে চলে যাব। প্রচন্ড বিরক্ত হলো ইজান। একে তো সারাদিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপরে এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়। তাই বেশিরভাগ সময়ই ইজান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কোনো কষ্ট দিতে চায় না, উঁচু গলায়ও কথা বলে না। তবে মাঝে মাঝে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। শোনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববো। ঘুমাও তো এখন পদ্মফুল। ঠিক আছে, তাহলে আপনিও আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ। অসহ্যকর লোক কোথাকার। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজান পদ্মকে বেশি জোর করলো না। সকালে উঠলেই ঠিক রাগ কমে যাবে, এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না। পরে নিজেই এসে কথা বলার জন্য। ইজান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল। মনে মনে বলছে, ভালোই হয়েছে পদ্ম অন্যদিকে ফিরে শুয়েছে, এখন সে একটু কাজ করতে পারবে। ইজান বেশ খুশি হয়েছে। অতঃপর আবারও কাজে মন দিল। সবার উপরে তার কাজ, পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে এক চুলও নড়বে না। এই একটা জিনিস দিয়ে সে মানুষের সেবা করতে পারে। এর থেকে আর ভালো কাজ কি বা হতে পারে? এই জন্য পেশাটা তার এত পছন্দের। রাত 2টা, ইজহানের কাজ শেষ হলো। এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো, তারপর পদ্মের পাশে শুয়ে পড়লো। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইজহান শুনতে পেল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইজহান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে, তাও বাচ্চার কথা সরছে না মুখ থেকে। এটা পুরাই পাগল। আর এই পাগলটাকেই ইজহান বেশি পছন্দ করে। পদ্মকে পেছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লোগালো। এই যে, তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এইভাবে জড়িয়ে ধরে মনের ভিতরে এক ভালো লাগা কাজ করে। ইজহান উঠে পদ্মের সেই ঘুমান্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এইভাবে ঘুমাতে দেখে ইজহানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। পদ্মের কানে হালকা করে ওষ্ঠ ছুঁয়ে দিল, আবারও জড়িয়ে ধরলো খুব গভীরভাবে। সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্মই দেয়। সকাল 8:30,
পদ্মের ঘুম ভাঙলো, তাও তীব্র রোদের আলোয়। যেন সূর্য মামা তার দিকেই মুখটা করে রেখেছে। পদ্মের চোখ মুখ কুঁচকে এলো, উঠে গিয়ে পর্দাটা দিতে পারছে না, কারণ ইজহান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইজহানের সব নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে পদ্মের ঘাড়ে। চোখটা বুজে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো চলে আসলো। পরেক্ষণে রাগে মুখটা লাল হয়ে উঠল। একদিক দিয়ে বাচ্চা চাই না, আর এখন আবার জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ইজহানের উপরে, আবার রাগ হচ্ছে সূর্য মামার উপরে। দুজনই যেন ইচ্ছে করে সকাল সকাল তাকে বিরক্ত করতে এসেছে। ইজহানকে জোর করে নিজের থেকে সরিয়ে দিল। ইজহান তো ঘুমাচ্ছিল, তাই পদ্মকে কিছুই করতে পারেনি। পদ্ম সকালের নাস্তা বানাচ্ছে। আজ শুক্রবার, তাই ইজহানও হসপিটালে যাবে না, এই জন্যই এতক্ষণ ঘুমাচ্ছে। না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, আবার সেটা সেকে নিচ্ছে। হঠাৎ পেছন থেকে পদ্ম ইজহানকে জড়িয়ে ধরল। মৃদু কেঁপে উঠল সে। আজ তো শুক্রবার, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো কেন? বাহিরে থেকেও নাস্তা আনা যেত তো। আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেমালাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত। আর ভালো লাগছে না ইজহানকে। মন চাচ্ছে দৌড় দিয়ে দূরে সরে যেতে। ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি? কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো কেন সেটা বলো আগে। আমার ইচ্ছে হয়েছে, আমি উঠেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? ইজহান পদ্মের গাল দুটোকে টেনে দিল, যা পদ্মকে আরো রাগিয়ে তুলেছে। জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি। আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ইজহান সরে আসলো। বুঝেছে পদ্ম কালকের বিষয়টা নিয়ে পদ্মের মন মেজাজ ভালো না। যতই হোক পদ্মের এইসব কথাকে গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্যই ক্ষতি, এটা কে বোঝাবে তাকে? কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে? কবে বুঝদার হবে কে জানে। সারাদিন পদ্ম একবারও ইজহানের কাছে যায়নি, দুদণ্ডও বসছে না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইজহান তাকে ধরলেই সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। তার বাচ্চা লাগবে, আর ইজহান, সে তো তার কথা একটুও নড়চড় করবে না। সেটা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। একদিন বায়না করছে, 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের দিন সময় ঠিকই সব ভুলে যাবে। ইজহান প্রতি শুক্রবারের মতো আজও বিকালে বের হলো, যেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ইজহান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? পদ্ম মনমরা হয়ে বলল, ভালো নেই আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেধার খটকা লাগলো। অন্যদিন হলে সে সুর টেনে বলতো, খুব ভালো আছি। আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। আমি তো ভালোই আছি, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু, একটা কথা বলবো? আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। নির্দ্বিধায় বলতে পারো। আসলে আপু, আমার বাচ্চা চাই এখনই, কিন্তু উনি রাজিই হচ্ছেন না। মেধার হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে, বাচ্চা চাই এখনই। বাচ্চা কি কিনে আনবে নাকি? বাচ্চা কি কিনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উল্টালো। কিনে আনা যায় না কি বাচ্চা? আচ্ছা বুঝলাম, বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে চাচ্ছ পদ্ম? তোমার বয়স অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সির সময়ে। এটা বলা যতটা সহজ, বিষয়টা কিন্তু ততটাই কঠিন। ইজহানের সাথে আমি একমত। তুমিও চাচ্ছ না? না বোন, দেখো, আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট। অবশ্যই অনেকে বলবে যে কেন এত পরে বাচ্চা নিচ্ছি। আমি তো ডাক্তার, আমি বুঝি সব। তুমি এসব কথা পরে ভেবো। ভুলবশত যদি প্রেগনেন্ট হয়েও যাও, তাহলে তোমার নিজেরই লাইফ রিস্ক থাকবে, বুঝেছো? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি। নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপুই সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে, তাই সে বিষয়টা মাথা থেকেই একেবারে ঝেড়ে নিল। কিন্তু আপু, আমি তো ওনার সাথে রাগ করে আছি এই বিষয় নিয়ে, এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা, লজ্জা পাওয়ার কিছুই নেই। ইজহান জানে তো তুমি পিচ্ছি একটা মেয়ে। ও গিয়ে দেখো এসব কথা নিয়ে মাথাও ঘামায়নি। আর রাগ কিভাবে ভাঙাবে সেটা অন্তত আমার বলে দিতে হবে না আশা করি।
পদ্ম হাসলো। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি। নিজের খেয়াল রেখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত 9টা। ইজহান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলেছে। পদ্মের রূপ দেখে ইজহান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাপাসটা নাড়া দিয়ে উঠল। ইজহান বাসায় আসার আগে পদ্ম এইভাবে সেজেছে? মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব ভাবা যায়। ভেতরে আসবেন না, ওখানে দাঁড়িয়ে থাকবেন? ইজহান হুঁশে ফিরল। তড়িঘড়ি করে বাসার ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বেলকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা ঘাঁটছে। পদ্ম ইজহানের বক্ষে মাথা রাখলো। ইজহান ফোনটা পকেটে ঢুকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতেই অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে। তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই? তাহলে নিজে থেকে আবার এসেছো কেন? পদ্ম যেন কথাটা শুনেও শুনল না এমন একটা ভাব করলো। পদ্ম ইজহানের টি শার্ট ধরে তার দিকে ঝুঁকালো। ইজহান ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডাক্তার সাহেব। ইজহানের নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না। পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠের ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। দুজনে যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস, আর কিছুই চায় না তার। এটুকুতেই যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4টি বছর। পদ্মও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এত বছরের ব্যবধানে। মেয়েটা এখন আর হ্যাংলামো করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ইজহানের 3 বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারলো। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি এই যা। বিয়ের প্রথম প্রথম যেমন বকবক করত, এখনো সেই আগের মতোই রয়েছে। আর ঝগড়ুটে হয়েছে ভীষণ। আজ ইজহান আর পদ্মের 4র্থতম বিবাহ বার্ষিকী। এই জন্য শেখ বিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজহান তাদের প্রত্যেক বিবাহ বার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের এইসব কাহিনী ইজহান খেয়াল করছে। কাছে এসে দেখবে না তো দূর থেকে দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইজহান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম আধশোয়া হয়ে শুয়েছিল। পদ্মের 2 পাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে দেখছিলে কেন? ভড়কে গেল পদ্ম। সে ভেবেছে ইজহান তাকে নিশ্চয় খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে এখন। কোথায় দেখছিলাম? কেন মিথ্যা বলো না। তুমি দেখছিলে আমায়, আমি আয়নায় দেখেছি সব। সবার চোখকে ফাঁকি দিতে পারবে, এই ইজহানের চোখকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না পদ্মফুল। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। হুম, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই যে আপনাকে দেখব। আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে, তবুও লজ্জা নেই? ইজহান পদ্মের মুখে তার আঙ্গুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখটা বন্ধ হয়ে গেল তার। লজ্জা কোনোদিনও হবে না পদ্মফুল। সরুন তো। এভাবে ঘরে একা বসে থাকলে বাইরের মানুষরা কি বলবে? একটা চুমু দেই প্লিজ। পদ্ম চোখ রাঙালো। এই না না, এখন একদমই না। ইজহান পদ্মের কথা শুনল না। টুপ করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম মুখে হাত দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজহান ব্যাককলের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইজহান বলল, পদ্ম ঠিক আছো তুমি? দরজা খোলো, আমি ঢুকবো। পদ্ম কোনো রকম উত্তর দিল না। মুখ ধুয়ে বের হলো। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখ মুখে দুর্বলতার ছাপ। চোখ দুটো টেনে তুলতে পারছে না এমন একটা অবস্থা। ইজহানকে শক্ত করে জড়িয়ে ধরল পদ্ম। পদ্মের পিঠে হালকা হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কি হয়েছে। ইজহান নরম কণ্ঠে বলল, ঠিক আছো তো তুমি? কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে। পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইজহান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো কেন? আমি বুঝছি না ঠিক। আমিও জানি না, কয়েকদিন ধরেই বমি হয়, মাথা ঘুরায়, যা খাই সব বমির সাথে চলে যায়। এই জন্য বোধ হয় দুর্বল দুর্বল লাগছে। ইজহান পদ্মকে কোলে করে বেডে শুইয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাহিরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল, তখনই ইজহান ধমক দিল, সমস্যা কি তোমার? একটু আগেই বমি করে এসেছো, এখন আবার কোথায় যেতে চাচ্ছ? খবরদার রুমের বাহিরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাহিরে যাবে।
পদ্ম দুর্বল গলায় বলল, না, বাসায় কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো। ইজহান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এখন এইভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি অনেকে অনেক কথাই বলবে, যার ইফেক্ট করবে পদ্মের ওপরে। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাহিরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলেই পদ্মকে মেধার কাছে নিয়ে যাবে। যদিও এইসব মেয়েলি ব্যাপার, তাই সে এখানে থাকতে চাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না। তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছো, তাই এখন শুয়ে আছো। পদ্মের তাও মন মানল না। বাসায় এত মানুষ, এখন এইভাবে শুয়ে থাকাটা আসলেই মানে না। এই ইজহানকে কে বোঝাবে? আবার এদিক দিয়ে শুয়ে থাকতেও মন চাচ্ছে, 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগবে। মাথা প্রচুর ঘুরাচ্ছে। কিন্তু পদ্ম পুরো কথাটা শেষ করতে দিল না ইজহান। কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইজহান চলে গেল। পদ্মের চোখটা বন্ধ হয়ে আসছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন ভেবে চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো। ইজহানকে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর পদ্ম খুব কম সময়ের জন্যই গ্রামে গিয়েছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতেই চায় না সে। মনিরা শেখ জোর করে পাঠিয়ে দিত, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ইজহানকে ছাড়া কোথাও যেতে তার ভালো লাগতো না, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতেই চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহ বার্ষিকী। আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি এক রাশ রাগ জমা হচ্ছে। পদ্ম প্রায় 1 ঘন্টা মতো শুয়ে আছে। ভালো লাগছে না, প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছে। দম বন্ধ হয়ে আসছে, মাথাটা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরলো। মন চাচ্ছে শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে। কেন যে শরীর এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগে তো ভালোই ছিল, কেন যে এমন হচ্ছে? মাথা ব্যথা বাড়তে লাগলো, এক প্রকার ছটফট করছে সে। মনিরা শেখ আর ইজনিয়া রুমে এসেছে। ইজহান তখন বসেছিল, পদ্ম অসুস্থ তাই ঘুমাচ্ছে। কাজের চাপে আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইজনিয়া এসেছেন। রুমে ঢুকতেই বিচলিত হয়ে গেলেন পদ্মের ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে, কি হয়েছে? এমন করছো কেন? পদ্ম মাথাটা মনিরা শেখের বুকে হেলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে, কয়েকদিন ধরেই বমি, মাথা ঘোরায়, এখন মাথা ব্যথা করছে ভীষণ, আমি সহ্য করতে পারছি না। মনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ, কোনোভাবে পদ্ম প্রেগনেন্ট নয় তো? ইজনিয়া তো মনে মনে ধরেই নিয়েছে পদ্ম প্রেগনেন্ট, তবে তার মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না, মনটা যেন আনন্দে দুলছে। শোন ইজনিয়া, 2টো প্রেগনেন্সির কিট আনবি এখনই, যা নিয়ে আয়। ইজনিয়া লাফ দিয়ে চলে গেল কিট আনতে। পদ্ম প্রেগনেন্সির কিট এসব বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মনিরা শেখ পদ্মের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার পিরিয়ড ডেট কবে? পদ্ম কোনো রকম সংকোচ বোধ কাজ করলো না, সোজা সাপটা উত্তর দিল, এই মাসের 5 তারিখে ছিল। এখন তো 16 তারিখ, তার মানে তোমার পিরিয়ড মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা ইজনিয়া, কিটগুলো নিয়ে আসুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মনিরা শেখের দিকে, অবুঝ কণ্ঠে বলল, কি ক্লিয়ার হবে মা? মনিরা শেখ হেসে পদ্মের গালে হাত রাখলো। তুমি প্রেগনেন্ট কিনা সেটাই, তোমার যে লক্ষণ দেখছি মনে হয় তো প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মের মনটা ধক করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধা আপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতালা হয়ে উঠেছিল। তার বয়স 18 হওয়ার পরও ইজহান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, কতবার সে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে, 1000বার ঝগড়াও হয়ে গিয়েছিল ইজহানের সাথে, তবে কখনো গায়ে হাত তোলেনি, শান্ত হয়েই বোঝাতো, না হয় বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে হিসেব নেই। কতবার ইজহান তাকে ফিরিয়ে দিয়েছে। ভাবতেই মনটা হু হু করে উঠল। শুধু বলতো, বয়স হোক, বড় হোক, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি ঘটনাটা সত্যি হয়ে যায় তাহলে ইজহান ঠিক কিভাবে নেবে বিষয়টা? এখন তো তার বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই তো যায়।
প্রায় আধা ঘন্টা পর ইজনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল, না হলে আরো তাড়াতাড়ি আসা যেত। এই আধা ঘন্টায় পদ্ম 2বার বমি করেছে। মনিরা শেখ একটুও নড়ল না পদ্মের কাছ থেকে। পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে। পদ্ম রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। 2টো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যি প্রেগনেন্ট। তার এত বছরের সাধনা, পদ্ম না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ আসতে চলেছে। আর ইজনিয়া তো নাচতে নাচতে খুশিতে। মনিরা শেখ পদ্মের কপালে চুমু দিলেন। যতই হোক, তার মাধ্যমে তো সব হয়েছে। আর মনিরা শেখও চাননি সব কিছু সবাইকে জানাতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ইজহানকেও জানানো হয়নি। পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কেউ কিছুই বলেনি। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে। সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে চলে এসেছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মনিরা শেখ কিছুটা পদ্মকে অল্প কিছু পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও পদ্মের পেটে সইল না। তার অনাগত সন্তান তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে একেবারে। পদ্ম রুমে এসে শুয়ে পড়েছে। বড্ড বেশি খারাপ লাগছে তার। ইজহানও রুমে এসেছে, কারণ ইজনিয়া বলেছিল পদ্ম তাকে বলেছে রুমে যেতে। পদ্ম চিত হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপরে দেওয়া, আরেক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখেই ইজহানের খারাপ লাগা শুরু করলো। মেয়েটার হঠাৎ কি যে হলো বুঝতে পারলো না। পদ্মের পাশে বসে হাতটা ধরলো, আর সাথে সাথে পদ্ম চোখ মেলে তাকালো ইজহানের দিকে। বেশি খারাপ লাগছে তোমার? পদ্ম কিছুই বলল না, উঠে গিয়ে ইজহানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইজহানের মন শীতল হয়ে আসছে, হাত মৃদু কাঁপছে। এটা কি সত্যি? পলকহীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ইজহান পদ্মকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। এমন হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাবে। পদ্ম শ্বাস নিতে পারছে না, জান বের হয়ে যাওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথা থেকে? ইজহান কি কাঁদছে নাকি? ইজহানের মুখটা তার সামনে আনলো। সেই ইজহান কাঁদছে, চোখের কার্নিশে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইজহান ভাঙা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন এত শান্তি লাগছে কেন বলতে পারবে পদ্ম? এটা কি সত্যি? পদ্ম মাথা নাড়ালো। ইজহানের চোখ থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে দিল। বাবা হওয়ার এত শান্তি আগে বুঝিনি কেন? কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি, তাই। ইজহান বুঝেছে পদ্ম আজ মজা করছে। মনে হচ্ছে এই তো সেই দিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুললো, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ জানাচ্ছে। কি যে পরিমাণ শান্তি লাগছে তার বলে বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ইজহান পদ্মের মুখে অনবরত চুমু এঁকে দিল। ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হবার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে ইজহানকে জড়িয়ে ধরল। আজ যেন খুশির শেষ নেই কারণ। প্রেগনেন্সির 6 মাস চলছে পদ্মের। আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে, প্রচুর মোটাও হয়েছে সে। এখন আপাতত খেতে পারে, যার কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ তার শেখ ভিলাই আছে। ইজহানের এখান থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও পদ্ম তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আর মনিরা শেখ তার কথা আর কি বা বলবে? সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো ইজহান বাসায় না থাকাকালীন সময়ে পদ্মের পাশে পাশে থাকে। সবসময় পদ্মকে তিনিই আগলে রাখেন। পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ইজহান তার শার্টটা চেঞ্জ করছে আর বলছে, পদ্ম, তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? পদ্ম এতক্ষণ চকলেট খাচ্ছিল, আচমকা খাওয়া বন্ধ করে দিয়ে বলল, কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। ইজহান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি আগের থেকে অনেক মোটা হয়েছো, এত বেশি খেও না, তোমাকে এখন কেমন জানি লাগছে। পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একেবারে এই কথা বলবে? আমি কি একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে। আর খাবোই না আমি, ধুর। পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল। রুমের বাহিরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইজহান পদ্মকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরলো। পদ্মের পেটে হাত রাখলো। উফ, মেয়েটা এত রেগে যায়। ইজহান শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম তো জান, এমন করে না, আর কখনো এইসব বলবো না। তুমি কি জানো
তোমাকে কত সুন্দর লাগছে ইদানিং। পদ্ম একেবারে মিলিয়ে গেল। মানুষটার ওপরে রাগ করে থাকতে পারে না সে। উফ, আগে সুন্দর ছিলাম না বুঝি? আমার বাবুর আম্মু সবসময়ই সুন্দর ছিল। পদ্ম ছটফট করছে, ঘুম আসছে না তার। পেট পিঠ ব্যথা হয়ে আছে। এখনো তার ডেলিভারির 1 মাস বাকি আছে। এখন বাজে রাত 1টা। পাশে তাকিয়ে দেখে ইজহান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পদ্ম ব্যথায় ছটফট করছে। এক সময়ে তার ব্যথা প্রচন্ড আকারে শুরু হলো। শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ইজহানকে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাক দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইজহান পাশ থেকে চশমাটা পরল। পদ্মের শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে পুরো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল ইজহান। তার আর বুঝতে বাকি রইল না কেন পদ্ম এমন করছে। পদ্মের ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। পদ্মকে কোনো রকমে পাজা কোলে করে নিচে নিয়ে আসলো। মেয়েটার কান্না ইজহানের হৃদয় ভীষণ পোড়াচ্ছে। ইজহান তার বাবা মাকে গলা উঁচু করে ডাক দিল। তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধাই প্রথম থেকে পদ্মের চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করাবে। এখন একমাত্র ভরসা হচ্ছে মেধা। পদ্মের অসহনীয় ব্যথা দেখে কারোরই মাথা ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছে, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ইজহানও অপারেশন থিয়েটারে। যেহেতু ডক্টর, তাই হসপিটাল কর্তৃপক্ষ কোনো রকম কথাই বলেনি। পারমিশন নিয়ে সে অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্মের নর্মাল ডেলিভারি করা হবে, তাই সব কিছুর প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে আছে, আর পাশে 2জন নার্স আর ইজহান। পদ্ম কেঁদেই চলেছে। ইজহানের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ইজহান কোনো মহিলার ডেলিভারিতে এসেছে, যার কারণে তার হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটাই দোয়া করছে, যেন পদ্ম আর তার বাচ্চা ঠিক থাকে। পদ্মের ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ব্যথায় জ্ঞান হারিয়েছে। ইজহান তার একমাত্র ছেলেকে রক্তমাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ইজহানের কাঁধে হাত দিল। কংগ্রাচুলেশন সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইজহান হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ইজহান নিজের শার্টের দিকে তাকালো। পুরো রক্ত ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করাবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞানও ফিরেছে এবং সে এখন অনেকটাই সুস্থ। ইজহান নিজের শার্টটা চেঞ্জ করতে গিয়েছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিনে সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে ছুঁয়ে দিল। ইজহান কেবিনে এসে মা আর ছেলের কাণ্ড দেখছে। মুচকি হেসে পদ্মের পাশের চেয়ার টেনে নিয়ে বসলো। কেমন আছো পদ্ম ফুল? পদ্মের দৃষ্টি তার ছেলের দিকে। আনমনেই উত্তর দিল, ভালো। ইজহান হুট করে পদ্মের বক্ষে ওষ্ঠ ছুঁয়েছিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছ তুমি পদ্ম। ধন্যবাদ দিয়ে ছোট করব না। পদ্ম চমকে তাকালো ইজহানের দিকে। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াজ শেখ প্রাণ। সুন্দর না? পদ্ম সম্মতি জানালো। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায়ের নামের প্রথম দুটো অক্ষরের মিল পেয়েছে। তারা এখন 2জন থেকে 3জন হয়ে গেল, সুখী পরিবার। ইয়াজের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবা জ্বালায়, আরেকদিকে সে জ্বালায়। মাঝে মাঝে পদ্মের কান্না চলে আসে। আর পারে না এই 2জনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। পদ্মের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াজ কান্না করছে। পদ্ম ইয়াসকে কোলে নিয়ে রুমে হাঁটছে। ছেলের তাও মন ভরছে না, কান্নাও কমলো না। ইজহান হসপিটাল থেকে ফিরেছে মাত্র। ফ্রেশ হয়ে পদ্মের কোল থেকে ইয়াসকে নিল। এত কান্নাকাটি করছো কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন তো? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকুন এক বাচ্চা। ঠিক আপনার মতোই হয়েছে আপনার ছেলে। ইজহান শুনেও শুনলো না, এমন একটা ভাব করলো। পদ্ম রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। ইজহানের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আহ, আস্তে কথা বলো, ইয়াজ ঘুমাচ্ছে তো। পদ্ম তার ছেলের দিকে তাকালো।
আসলেই তো ঘুমাচ্ছে। বাবার কোলে যেতে না যেতেই ঘুম। আর সে যে এতক্ষণ ধরে হাঁটলো, তার কোনো দামই নেই। ছেলেও পোল্টি খেলো। ইজহান আস্তে করে ইয়াসকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কোলে করে বেলকুনিতে নিয়ে গেল। পদ্ম হাত পা ছোটাছুটি করছে। ইজহান চেয়ারে বসলো, পদ্মকেও তার কোলে বসালো। পদ্মের ঘাড়ে ওষ্ঠ শুইয়ে দিল। পদ্ম আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্ম তাকালো, সত্যি সুন্দর একটা চাঁদ উঠেছে, আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখটা বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ইজহান মুচকি হেসে বলল, অবশ্যই তুমি। পদ্মের মনে একটা কৌতূহল জাগলো। ইজহানের দিকে ফিরে প্রশ্ন করলো, আমাদের প্রেমের রং কি ডাক্তার সাহেব? শুভ্র। পদ্ম অবাক হলো ইজহানের কথায়। শুভ্র কেন? শুভ্র রং সব সময় পবিত্র। পদ্ম স্মিত হাসল। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ইজহানের মনকে বারবার ধাক্কাচ্ছে। ইজহান আর কন্ট্রোল করতে পারল না। পদ্মের ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইজহানের চুলগুলোকে আঁকড়ে ধরেছে সে। দুজনের গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পদ্ম, তোমাকে আরো একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথেই উত্তর দিল, আমার আর বাবু চাই না ডাক্তার সাহেব।